হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লুইড মেকানিক্স 2। তো মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন, যেমন ফ্লুইড কি, ডেনসিটি অফ ফ্লুইড, স্পেসিফিক গ্রেভিটি, স্পেসিফিক ওয়েট, বার্নৌলি ইকুয়েশন এটসেট্রা, এবং কিছু ফর্মুলা অবশ্যই জানা প্রয়োজন। তো শুরু করা যাক। শুরুতে ফ্লুইড কি? Fluid is a substance which is continuously deformed under shear stress, whatever small the shear stress is. অর্থাৎ ফ্লুইডের মধ্যে যতক্ষণ শেয়ার স্ট্রেস থাকবে ততক্ষণ এটি কন্টিনিউয়াসলি ডিফর্ম হতে থাকবে, কিন্তু সলিডের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। একটি নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ শেয়ার স্ট্রেস থাকার পরেও একটি নির্দিষ্ট সময়ের পর এটি ডিফরমেশনটা থেমে যায়, কারণ অপোজিট একটা রেজিস্টিং ফোর্স কাজ করে। তো ফ্লুইডের ক্ষেত্রে এটি অতি নগণ্য হওয়ায় এটি তেমন কাজ করে না, তো কন্টিনিউয়াসলি এটি ডিফর্ম হতে থাকে। কিন্তু আইডিয়াল ফ্লুইড না হয়ে যদি অন্য কোনো ফ্লুইড হয় তখন এটি থেমেও যেতে পারে। সো ওই জন্য এখানে ফর আইডিয়াল ফ্লুইডটা উল্লেখ করা হয়েছে। নাও ডেনসিটি, অর্থাৎ প্রতি একক আয়তনে কী পরিমাণ মাস রয়েছে সেটাই হচ্ছে ডেনসিটি। তো ডেনসিটিকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো ইকুয়াল টু এম বাই ভি, আর এর একক হচ্ছে কেজি পার মিটার কিউব। রো ওয়াটারটা অনেক জায়গায় ইউজ করা হয়, সো আমাদের এটা মনে রাখতে হবে। রো ওয়াটার ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ডেনসিটি হচ্ছে সর্বোচ্চ, তাই এখানে রেফারেন্স টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হয়েছে। তো কোনো একটি বস্তু বা ফ্লুইডের পানির তুলনায় কত ডেনসিটি বেশি অথবা কম, এটাকে বলা স্পেসিফিক গ্রেভিটি। স্পেসিফিক গ্রেভিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু রো বাই রো ওয়াটার। আবার আমরা লিখতে পারি গামা বাই গামা ওয়াটার। গামা ইকুয়াল টু লিখতে পারি আমরা রো জি, আর ওয়াটারের জন্য রো ওয়াটার ইন্টু জি। জি কাটা গেলে আর থাকে রো বাই রো ওয়াটার। Specific weight. A specific weight is defined as the weight per unit volume. একক আয়তনে কি পরিমাণ ওয়েট রয়েছে সেটি হচ্ছে স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, আবার ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি, আবার এম বাই ভি ইকুয়াল টু যেহেতু রো, তো এম জি ডিভাইডেড বাই ভি ইকুয়াল রো জি। এটা হচ্ছে নিউটন পার মিটার কিউব অর পাউন্ড পার ফিট কিউব। নাও আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন ফ্লুইডের ক্ষেত্রে অনেক জায়গায় ইউজ করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন বিষয় মেজার করতে হয়, তো মেজার করার সময় আমাদেরকে যেমন প্রেশার, ভেলোসিটি, পটেনশিয়াল, হেড ইত্যাদি এগুলো নির্ণয় করতে হয়। তো বার্নৌলি ইকুয়েশন থেকে আমরা অনেকগুলো বিষয় মেজার করতে পারি। তো বার্নৌলি ইকুয়েশনটা হচ্ছে পি বাই গামা প্লাস বি স্কোয়ার বাই 2g প্লাস জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এখানে পি বাই গামা হচ্ছে, পি বাই গামা যে অংশটা হচ্ছে এটা দ্বারা বোঝায় প্রেশার হেড। অর্থাৎ এখানে একটা ফ্লুইডে ফ্লো হওয়ার সময় কোনো পাইপ বা কোনো কিছুর মধ্য দিয়ে, পাইপের মতো এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে ফ্লো হওয়ার সময় ওইখানকার প্রেশার কী পরিমাণ প্রেশার আছে সেটি নির্ণয় করা যায়। আর ভি স্কোয়ার বাই 2g এই অংশটাকে বলা হয় ভ্যালোসিটি হেড। ভ্যালোসিটি হেড দ্বারা আমরা ওইখানকার ভ্যালোসিটিটা মেজার করতে পারি, আর যেটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভব পার্থক্যটা ওইখানকার মেজার করা যায়। ইকুয়াল টু আমরা লিখতে পারি কনস্ট্যান্ট। এখানে সেমভাবে একই জিনিস, প্রথম যে ফ্লুইডটা যখন ঢুকতেছে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তখনকার প্রেশার হচ্ছে P1, ভ্যালোসিটি V1, তারপর পটেনশিয়াল ডিফারেন্স তখন Z1। আর যখন অপোজিট ফ্লুইডটা পৌঁছালো তখন ওইখানকার প্রেশারটা হবে P2 বাই গামা প্লাস বি স্কোয়ার বাই 2g প্লাস Z2, ওইখানকার পটেনশিয়াল ডিফারেন্স। আর সবসময় আমরা লসগুলো হিসাব করব শেষ অংশে, তাই এখানে আমরা লসের জন্য দুইটা অংশ নিছি, এইচএফ আর আরেকটা হচ্ছে এইচএম। কোনো একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হয় তখন যে লসগুলো হয়, বিভিন্ন কারণে লস হয়, তো এগুলাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেজর আর একটি মাইনর। তো এইচএফ দ্বারা মেজর বোঝায় মেজর লসগুলো, আর এইচএম দ্বারা বোঝায় মাইনর লসগুলো। অ্যাজাম্পশন অফ বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন কখন ইউজ করা যাবে? যখন ফ্লুইডটা স্টেডি ফ্লো হচ্ছে, ইনভিসিড ফ্লো হতে হবে, ইনকম্প্রেসিবল ফ্লো হতে হবে, ইরোটেশনাল ফ্লো, এবং ফ্লো অ্যালং এ স্টিম লাইন। অর্থাৎ স্টেডি ফ্লো হচ্ছে সময়ের সাথে এর ব্যাক প্রেশার এবং
ডেনসিটি এর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এগুলো কনস্ট্যান্ট থাকবে। ইনভিসিড ফ্লো হচ্ছে ভিসকাস ফোর্স নেগলিজিবল হবে এবং ফ্রিকশন হবে না, যার কারণে ডাইনামিক ভিসকোসিটি মিউ 0 হবে। এরপর হচ্ছে ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল ফ্লো হতে হবে, আমরা জানি গ্যাসের ক্ষেত্রে ফোর্স ক্রিয়েট করলে গ্যাসের ভলিউম কমে এবং ডেনসিটি বৃদ্ধি পায়, কিন্তু লিকুইডের ক্ষেত্রে ফোর্স বা কম্প্রেস করার পরও এর ভলিউমের তেমন পরিবর্তন হয় না, যার কারণে এর ডেনসিটি কনস্ট্যান্ট থাকে। আর ইরোটেশনাল ফ্লো হচ্ছে এখানে কোনো ঘূর্ণনের সৃষ্টি হবে না। আর ফ্লো অ্যালং স্ট্রিম লাইন বলতে বোঝানো হচ্ছে ফ্লোটা প্যারালালি যাবে। আমাদেরকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন আইডিয়াল ফ্লুইড কাকে বলে, রিয়েল ফ্লুইড কাকে বলে। তো আইডিয়াল ফ্লুইড হচ্ছে ইনভিসিড, ইনকম্প্রেসিবল, ইরোটেশনাল ফ্লো অ্যান্ড নো ফ্রিকশনাল লস। অর্থাৎ এখানে ভিসকোসিটি, ডাইনামিক ভিসকোসিটি মিউ ইকুয়াল টু 0 হবে। এটা অবশ্যই ইনকম্প্রেসিবল হবে। ইনকম্প্রেসিবল যেহেতু এখানে প্রেশার 0 হবে। ইরোটেশনাল ফ্লো হতে হবে, রোটেট হবে না, ফ্লুইডটা রোটেট হবে না। নো ফ্রিকশনাল লস, এখানে কোনো ফ্রিকশনাল লস থাকবে না। এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে। তবে বাস্তব জগতে আইডিয়াল ফ্লুইড পাওয়া যায় না, আমরা এটা ধরে নিই। তো রিয়েল ফ্লুইড হচ্ছে ভিসকাস, অর্থাৎ এখানে ভিসকোসিটি থাকবে। কম্প্রেসিবল হতে পারে, নাও হতে পারে। তারপরে ফ্রিকশনাল লস থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এটা হচ্ছে রিয়েল ফ্লুইডের একটি ইন্ডেক্স। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যখন কোনো ফ্লুইড সারফেসের সংস্পর্শে থাকে তখন তা নো স্লিপ কন্ডিশনে থাকে, অর্থাৎ তখন ভেলোসিটি 0 থাকে। অর্থাৎ আমরা যখন একটা পাইপ বা কিছুর মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করব, তখন বিভিন্ন লেয়ার অনুযায়ী এটি ফ্লো হবে। যেমন উপর থেকে নিচ বা মাঝখান দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যাগে থাকবে। তবে একবারে সারফেসের সংস্পর্শে যে পয়েন্টটা থাকবে, অর্থাৎ এখানে যে ফ্লুইডটা থাকবে সেটি নো স্লিপ কন্ডিশনে থাকবে, অর্থাৎ এখানে ভেলোসিটি 0 হবে। অন্যান্য স্থানে এদের দূরত্ব অনুযায়ী ভেলোসিটির পার্থক্য হতে পারে। সারফেসের সংস্পর্শে ভেলোসিটি সবসময় 0 হবে, আর এটিকে বলে নো স্লিপ কন্ডিশন। আরেকটা বিষয় হচ্ছে শেয়ার স্ট্রেস সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। শেয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এটাকে আমরা লিখতে পারি শেয়ার স্ট্রেস টাউ ইকুয়াল টু মিউ ডিভি ডিওয়াই। এখানে ডিভি ডিওয়াই দ্বারা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বোঝানো হচ্ছে, আর ডিওয়াই দ্বারা ডিফরমেশন রেট অফ ফ্লুইড বোঝানো হচ্ছে। আর যেহেতু এখানে সমানুপাতিক উঠে গেছে, ওই জন্য একটা মিউ, এটাকে ডাইনামিক ভিসকোসিটি বলে। ফ্লুইড মেকানিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন হচ্ছে ডার্সি উইসব্যাক ইকুয়েশন, যেটি দ্বারা আমরা কোনো একটি পাইপের মেজর লস বাইর করতে পারবো। তো যদি কোনো একটি পাইপের মধ্য দিয়ে ফ্লুইড ফ্লো হয় এবং এর ডায়ামিটার ডি যদি আমাদের জানা থাকে এবং এর লেন্থ যদি এল হয়, তখন আমরা মেজর লস ডিউ টু ফ্রিকশন, অর্থাৎ ফ্রিকশনের কারণে কী পরিমাণ মেজর লস হবে সেটা বাইর করতে পারবো। তো মেজর লস এইচ এফ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই ডি ইন্টু বি স্কোয়ার বাই 2g। এখানে এফটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, আর এলটা হচ্ছে পাইপের লেন্থ, ডিটা হচ্ছে পাইপের ডায়ামিটার, আর বিটা হচ্ছে ওই পাইপের মধ্যে দিয়ে যে ফ্লুইডটা প্রবাহিত হচ্ছে ওটার ব্যাগ। তো এখান থেকে আমরা এই চ্যাপ্টার বাইর করতে পারি মেজর লস। তো লেমিনার ফ্লোয়ের ক্ষেত্রে এফ ইকুয়াল টু 64 বাই রেনল্ডস নাম্বার, অর্থাৎ রেনল্ডস নাম্বার দিয়ে যদি 64কে ভাগ করি আমরা ফ্রিকশন ফ্যাক্টরটা পাবো। কিন্তু যদি এটা টার্বুলেন্ট হয় তখন আমাদের মোরি ডায়াগ্রামের মধ্যে রেনল্ডস নাম্বার বসিয়ে ফ্রিকশন ফ্যাক্টরটা বাইর করতে হবে। তো এখন আমরা জানবো রেনল্ডস নাম্বার কীভাবে বাইর করতে হয়। রেনল্ডস নাম্বার আর ইকুয়াল টু ইনিশিয়াল ফোর্স ডিভাইড বাই ভিসকাস ফোর্স, অর্থাৎ ইনিশিয়াল ফোর্সকে আমরা ভিসকাস ফোর্স দ্বারা ভাগ করলে আমরা রেনল্ডস নাম্বার পাবো। ইনিশিয়াল ফোর্সকে আমরা লিখতে পারি রো বি এল। এখানে রো হচ্ছে ডেনসিটি, বি হচ্ছে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে ওইটার ব্যাগ, আর এল হচ্ছে যেখানে ফ্লো হচ্ছে ওই পাইপটার লেন্থ, আর এখানে মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি।
যখন পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হবে তখন আমরা এল এর পরিবর্তে এখানে ডি দ্বারাও রেনল্ডস নাম্বার বাইর করতে পারি। তো তখন রেনল্ডস নাম্বার আরই হবে রো বিডি বাই মিউ। রেনল্ডস নাম্বার যদি 2300 থেকে ছোট হয় তখন আমরা ওই ফ্লোটাকে বলতে পারি লেমিনার ফ্লো, আর যদি রেনল্ডস নাম্বার 4000 থেকে বেশি হয় তখন ওই ফ্লোটা হবে টার্বুলেন্ট ফ্লো। আর 2300 এবং 4000-এর মধ্যবর্তী যদি হয় রেনল্ডস নাম্বার তখন এটা হচ্ছে ট্রানজিশনাল ফ্লো হবে।